সুপ্রিয় দর্শক, আমি মোর্শেদুল ইসলাম সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজ ৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস। আর জাতীয় চলচ্চিত্র দিবসকে সামনে রেখে আমাদের আজকের বিষয় চলচ্চিত্রের সংকট ও সম্ভাবনা। আর এ নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছেন তপন কুমার ঘোষ, ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। রয়েছেন মুশফিকুর রহমান গুলজার, সভাপতি, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, এবং রয়েছেন খোরশেদ আলম খসরু, চলচ্চিত্র প্রযোজক। প্রিয় দর্শক, আপনারা ইচ্ছে করলে আমাদের সাথে এই আলোচনায় সরাসরি যোগ দিতে পারেন। এজন্য আমাদেরকে ফোন করতে হবে, যেই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তো আমরা আলোচনা শুরু করার আগে একটু দেখে আসব এই মুহূর্তের প্রধান শিরোনামগুলো। সিলেটের মেয়র আরিফুলের বরখাস্তের আদেশ স্থগিত, আইনি লড়াই চালাবেন রাজশাহীর মেয়রও বরখাস্তের বিষয়ে প্রধানমন্ত্রী অবগত নন, জানালেন ওবায়দুল কাদের। রাজুকের জমি অধিগ্রহণ পরিকল্পনার প্রতিবাদে কেরানীগঞ্জে ৩ ইউনিয়নের হাজার হাজার মানুষের বিক্ষোভ, বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলছে রাজুক। স্থাবর সম্পত্তি অধিগ্রহণ করলে বাজার দরের 4 গুণ বেশি ক্ষতিপূরণ দেওয়া হবে, আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন, জনস্বার্থে সরানো যাবে ধর্মীয় উপাসনালয়। বিকেল 5টার মধ্যে রাজধানীর উন্মুক্ত স্থানে পহেলা বৈশাখের অনুষ্ঠান শেষ করতে হবে, এবারও নিষিদ্ধ ভুবুজেলা। ওই দিন চালক ছাড়া মোটরসাইকেলে উঠতে পারবেন না কেউ। আমৃত্যু কারাদণ্ডের পরিবর্তে সাঈদীর মৃত্যুদণ্ড চেয়ে করা রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি বৃহস্পতিবার। এই যুদ্ধাপরাধীর মৃত্যুই একমাত্র শাস্তি, মন্তব্য অ্যাটর্নি জেনারেলের। এবং এবার ময়মনসিংহের কালীবাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান, আটক 7, জঙ্গিবাদী বই জব্দ, সিলেটের আতিয়া মহলে 2 জঙ্গির লাশ উদ্ধার। আমরা চলে আসব আমাদের আজকের আলোচনায়। জাতীয় চলচ্চিত্র দিবস আজ। আমরা জানি যে 1957 সালের এই দিনে তৎকালীন প্রাদেশিক পরিষদে তৎকালীন শিল্প বাণিজ্য মন্ত্রী হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এফডিসি প্রতিষ্ঠার অর্থাৎ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন প্রতিষ্ঠার বিলটি উত্থাপন করেন। সেই হিসেবে এই দিবসটি 2012 সাল থেকে এই দিবসটি জাতীয় চলচ্চিত্র দিবস হিসেবে পালিত হয়ে আসছে। আমি প্রথমেই তপন কুমার ঘোষ আপনার কাছেই আসি। আপনি আমাদের বলা যেতে পারে চলচ্চিত্র নির্মাণের যে সূতিকাগার এফডিসি, সেটির দায়িত্বে আছেন এখন। এই এফডিসি নিয়ে আমরা নানা সময়ে নানা রকম কথাবার্তা শুনেছি, নানা রকম আশার কথা শুনেছি, নিরাশার কথাও শুনেছি। কিন্তু গত কয়েক বছরে কিন্তু আমরা বলবো যে একটা ইতিবাচক পরিবর্তন আমরা এফডিসিতে লক্ষ্য করছি। বাংলাদেশের চলচ্চিত্র এখন ডিজিটাল যুগে প্রবেশ করেছে এবং সেই ডিজিটাল প্রযুক্তির সাথে খাপ খাইয়ে এফডিসি আধুনিকায়ন করছে। ডিজিটাল প্রযুক্তির ক্যামেরা, এডিটিং মেশিন, কালার গ্রেডিং মেশিন, সাউন্ড সিস্টেম ইত্যাদি ইত্যাদি ইনস্টল করেছে এবং অত্যাধুনিক সব যন্ত্রপাতি। তো আপনার কাছ থেকে জানতে চাইব এফডিসির এই বর্তমান যে সুবিধাগুলো, এগুলো আমাদের চলচ্চিত্র নির্মাতাদের কতটুকু কাজে দেবে। আরেকটি অভিযোগও মাঝে মাঝে ছিল যে এফডিসির যন্ত্রপাতি অনেক কি বলা যায়, একটু এক্সপেন্সিভ, মানে চার্জটা একটু বেশি। সেটাও আপনারা চার্জ অনেক কমিয়েছেন এখন। তারপরে অনেক রকম মানে নিয়ম কানুনের মধ্য দিয়ে যেতে হয় ইত্যাদি ইত্যাদি। আপনি কি বলবেন? আমি প্রথমেই আজকে 3রা এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস। আমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি স্মরণ করছি আমার এই অনুষ্ঠানের প্রারম্ভেই। কারণ আপনি বলেছেন যে 1957 সালে 3রা এপ্রিল তিনিই তৎকালীন প্রাদেশিক পরিষদে এই চলচ্চিত্র উন্নয়ন সংস্থা সম্পর্কে বিলটি উত্থাপন করেন এবং বিলটি পাশ হয়। তারপরে এফডিসি প্রতিষ্ঠা হয়। এর মধ্যে অনেক সময় চলে গিয়েছে। 57 সাল থেকে 71 সাল আমাদের মুক্তিযুদ্ধ, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা বিজয় অর্জন করেছি, স্বাধীনতা লাভ করেছি। এরপরও 45 বছর অতিবাহিত হয়েছে। এফডিসি কিন্তু চলচ্চিত্র নির্মাণের সূতিকাগার হিসাবে অনেক কালোজয়ী ছবি নির্মাণে ভূমিকা রেখেছে। যে সমস্ত ছবি সারা বিশ্বে প্রশংসিত হয়েছে, পুরস্কৃত হয়েছে।
তো আজকে আপনি যেটা বলছেন যে আমাদের যে এফডিসির যে বর্তমানের যে আশা নিরাশার কথা যেটা বলছেন, আমি সবসময় আশাবাদী এবং আপনি একথাও বললেন যে গত কয়েক বছর ইতিবাচক দিকে আগাচ্ছে। একেবারে সঠিক কথা যে সরকারের সহায়তায়, বিশেষ করে আমাদের সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি এই এফডিসি তথা সিনেমা শিল্পের প্রতি তার যথেষ্ট মহত্ববোধ আছে, সহানুভূতি আছে এবং তার সুদৃষ্টি আছে। তো সেই হিসাবে তার কাছ থেকে আমাদের যেটা প্রত্যাশা সেটা আমরা সবসময় পেয়ে আসছি। আমাদের প্রত্যাশা তিনি পূরণ করছেন। তিনি আমাদেরকে টাকা দিয়েছেন, সেই টাকা দিয়ে আমরা যে অ্যানালগ যুগ থেকে ডিজিটাল যুগে যে প্রবেশের যে ট্রানজিশনাল যে পিরিয়ডটা, অন্তর্বর্তীকালীন যে সময়টা, যেটাকে অনেক সময় আমরা বলি যে একটু সমস্যার সময়, একটু ক্রান্তির সময়, সেই সময়টা কিন্তু আমরা কাটিয়ে উঠেছি। আমরা ইতিমধ্যে ডিজিটাল সরঞ্জাম সংগ্রহ করেছি এবং সংস্কার কাজ করেছি, আপনারা দেখেছেন। এবং আমি কথা এখন বলতে পারি যে চলচ্চিত্র প্রযোজক, চলচ্চিত্র পরিচালক এবং চলচ্চিত্র সংশ্লিষ্ট যারা আছেন প্রত্যেকেই যদি ইচ্ছা করেন এফডিসিতে বসেই একটা ডিজিটাল ছবি, সম্পূর্ণ ডিজিটাল ছবি নির্মাণ করতে পারেন। সেখান থেকেই সম্ভব। সেই রকম সমস্ত সুযোগ সুবিধা আমাদের আছে, এখন আমরা দিতে পারবো। এছাড়াও আমরা যে সংস্কার কাজগুলি করেছি, অনেক দিন হয়নি, বিভিন্ন কারণ হয়তো ছিল, হয়নি, কিন্তু এখন সরকারের সহযোগিতায়, তাদের আন্তরিকতায় এবং আমরা যারা আছি সংশ্লিষ্ট, আমাদের মাননীয় মন্ত্রী, মাননীয় সচিব এবং এফডিসির এমডি হিসাবে আমরা যারা কাজ, সমকালীন সময়ে যারা কাজ করছি এবং করেছেন যারা, প্রত্যেকেই আন্তরিকতার সাথে কাজ করেছেন এবং একটা ইতিবাচক দিকে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করছি। ধন্যবাদ। আবার পরে আসবো আপনার কাছে, মুশফিকুর রহমান গুলজার, আপনার কাছে আসবো। এই বর্তমান সরকার কিন্তু, বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যেটা তপন কুমার ঘোষও বললেন, চলচ্চিত্রের প্রতি যথেষ্ট সংবেদনশীল এবং তিনি অনেক কিছু কিন্তু এই সরকারের সময়ে চলচ্চিত্রের বিষয় হয়েছে। চলচ্চিত্রকে ইন্ডাস্ট্রি ঘোষণা করা হয়েছে, চলচ্চিত্র দিবস একটি পেয়েছি আমরা, ফিল্ম ইনস্টিটিউট প্রতিষ্ঠা হয়েছে, অনেক অনেক কিছু, এফডিসির আধুনিকায়ন হয়েছে। তো এই যে এত কিছু হচ্ছে, সরকার কিন্তু আমি বলবো অনেক কিছুই দিচ্ছে, সেটা আমরা কতটুকু, চলচ্চিত্র নির্মাতারা আপনারা কতটুকু নিতে পারছেন বা সদ্ব্যবহার করে চলচ্চিত্রকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারছেন? এখানে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে এই জিনিসগুলোর ব্যবহারের করে যে প্রোডাক্টটা আমরা তৈরি করব বা করি, সেই প্রোডাক্টটা যদি যথাযথ মর্যাদা, সম্মান বা আর্থিক মূল্য না পায়, তখন এই প্রোডাক্টগুলো ব্যবহারের আর কার্যকারিতা থাকে না। আমরা যে কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে তিনি চলচ্চিত্র সম্পর্কে এবং আমাদের চলচ্চিত্র যাতে উন্নয়ন হয় সেদিকে ওনার সজাগ দৃষ্টি আছে। আমার মনে হচ্ছে যে উনি এতটা সিরিয়াস যে যেদিন উনি এই বাংলাদেশ ফিল্ম এবং টেলিভিশন ইনস্টিটিউট উদ্বোধন করেন, সেদিন উনি, আমরা যখন একটা জায়গায় ওনার বক্তব্য শেষে উনি যখন চলে যাচ্ছিলেন, আমরা যখন ওনার সামনে গিয়ে দাঁড়ালাম, ওনার ফিল্মের কয়েকজন, যেমন রাজ্জাক সাহেব ছিলেন, সৈয়দ হাসান আলম ভাই ছিলেন, আমি ছিলাম, আমরা আরও কয়েকজন ছিলাম। তো সেখানে একটা কথা, যেমন আমাদের সুকুমার রঞ্জন ঘোষ ছিলেন, আমাদের একজন প্রডিউসার এবং এখন এমপি মুন্সিগঞ্জের, ওনাকে দেখে উনি এতটাই, হয়তোবা উনি ইসের করে বলছে, হালকাভাবেই বলছেন, কিন্তু মনে হলো যেন ওনার ভিতরের একটা কথা বললেন যে সুকুমার, আপনি আগামীতে সিনেমা বানাবেন, যে না বানান আপনাকে নমিনেশন দেব না। এই যে একটা কথা বললো, বোঝা গেল যে উনি সিনেমার প্রতি কতটা সিরিয়াস। তো এটাই আমরা খুব খুশি হলাম। এবং তো এই যে ওনার প্রচেষ্টাটা, কিন্তু আমরা মনে করি যে আরও অনেক কিছু আছে যে উনি করতে পারেন, কিন্তু আমরা সেই কথাগুলো ওনার কাছে পৌঁছতে পারছি না। একটা মাঝখানের একটা আমাদের একটা গ্যাপ রয়ে যাচ্ছে। সেজন্য আমাদের আসলে চেষ্টা করা উচিত, আরও চেষ্টা করা উচিত, যেটা আমি বলছিলাম শুরুতে, যে আমরা যে প্রোডাক্টটা বানাচ্ছি, একজন কৃষক যদি সুন্দর একটি ফসল তৈরি করে, সেই ফসল যদি সে বিক্রি না করতে পারে, ক্রেতা না পায়, তখন তার ফসলটা দ্বিতীয়বার তার উৎপাদন করা উৎসাহ থাকবে না। যেভাবে আমাদের পাট শিল্প একসময় মৃত হয়ে গেছিল। তো আমরা যে ছবি বানাই, আমাদের ছবি যে প্রদর্শনের ক্ষেত্রটা নাই, আমাদের ভালো সিনেমা হল নাই, আমাদের সিনেমা হলদের, আমাদের চলচ্চিত্র আধুনিকায়ন হলো, অনেক ডিজিটাল হলো, একদম লেটেস্ট প্রযুক্তি আসলো, এফডিসি, ডিসিপিও নিয়ে আসছে, আমরা ডিসিপিতে এফডিসিতে বসে ছবি দেখতে পারি, কিন্তু আমরা সেই ছবিটা চালাবো কোথায়? আমাদের সিনেমা হলগুলো ডিজিটাল হয় নাই।
আমরা 2K 4K তে বানাচ্ছি, কিন্তু আমাদের সিনেমা হলগুলো সেই নর্মাল ইলেকট্রিক প্রজেক্টরে চালানো হচ্ছে, যেটা আমরা বাসায় বসে অনেক সময় অনেক প্রোগ্রাম দেখি ভিডিওতে। তো এগুলো তো হবে না। তো আমরা চাচ্ছি যে হলের সাথে আমাদের যে মানে বাজার তো আমরা তো বাজারটা হলকেই বলবো, যে হল থেকে আমাদের রিটার্ন আসে, এছাড়া তো আর কোথাও থেকে আসে না। তো সেই কারণে সেটির যদি এই পাশাপাশি উন্নতি হয়, এফডিসির পাশাপাশি যদি সিনেমা হলগুলোর ব্যবস্থাপনায় উন্নতি করা হয়, মানে আমি বলতে চাচ্ছি যে এখন যেমন সিনেপ্লেক্স হয়েছে, আমাদের তো চোখের সামনে দেখা যাচ্ছে 2টা সিনেপ্লেক্স ঢাকা শহরে আছে, সেই 2টা সিনেপ্লেক্সে দর্শক উপচে পড়ে, যে কোনো একটা পরিচ্ছন্ন ছবি হলে আরো বেশি দর্শক হয়। তো সেই কারণে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাই, আমাদের বঙ্গবন্ধুর কন্যা, জাতির পিতার কন্যা, কারণ বঙ্গবন্ধু চলচ্চিত্রকে ভালোবাসতেন, উনিও চলচ্চিত্রকে ভালোবাসেন। উনি ওই দিন কথা ছেড়ে বলছিলেন যে আমি সিনেমা এখনো দেখি, এখন আমি যখন বিদেশে যাই তখন আগে থেকে বলে রাখি আমার জন্য বাংলাদেশের সিনেমা রাখবা টেলিভিশনে। তো এই এতটা জারি, তার কাছে যদি আমরা আমাদের এই প্রবলেমগুলো তুলে ধরতে পারি, তাহলে আমার মনে হয় আমাদের আরো উন্নতি হবে। এবং এই যে এফডিসি এত টাকা দিয়ে যে যন্ত্রপাতি ব্যবহার করছে, সেই যন্ত্রপাতিগুলোর একটা মূল্য পাবে, একটা কাজ হবে সেটা। যেমন আমি আরেকটা জায়গায় বলছিলাম মুর্শিদ ভাইয়ের আগে, যে আমাদের এখানে কো প্রোডাকশন হচ্ছে, সেই কো প্রোডাকশনের জায়গাটা দেখা যায় যে আমাদের যখন ভারতের সাথে কো প্রোডাকশন হয়, তখন এখানে যে শুটিংটা হয় সবই তারা ওখান থেকে নিয়ে আসে। আমি সেখানে বলছিলাম তাহলে আমাদের যন্ত্রপাতি কোথায় ব্যবহৃত হবে? ওরা ওখানে যে শুটিং করবে ওদেরটা ব্যবহার করুক, আমাদের এখানে যে শুটিং হবে আমাদের জিনিসপত্র ব্যবহার করুক। কিন্তু আপনি জানেন যে ভারতে যদি আমাদের কোনো ছবি শুটিং করতে হয়, তাদের প্রযুক্তি তো ব্যবহার করতেই হবেই, তাদের কতগুলো লোক নিতে হবে, 19টা শাখায় লোক নিতে হবে, এটা কম্পালসারি। যদি আপনি না নেন, যদি আপনি কোনো কারণে না নেন, ধরেন একজন এডিটর, তাকে আপনি নিলেন না, কিন্তু তার যে রেমিনারেশন পুরোটা আপনার তাকে পেমেন্ট করতে হবে, আপনি তার কাজ করান না করান। তো আমাদেরও এই দিকগুলো দেখতে হবে। আমাদের খালি এই এফডিসি কে আধুনিক টেকনিশিয়ানদেরকেও বাঁচার সুযোগ। গুলজার ভাই পরে আসবো। আমি প্রযোজক খুরশেদ আলম খুসরা আপনার কাছে যাবো এই বিষয়টা নিয়ে। এই যে উনি বললেন যে টেকনিশিয়ান, ওখানকার টেকনিশিয়ান নিয়ে এসে কাজ করছেন, প্রযুক্তি নিয়ে এসে কাজ করছেন, আমরা কেন এই 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 মানে প্রতিরোধটা গড়ে তুলতে পারছি না? আমরা কেন প্রোটেকশনটা দিতে পারছি না? ওরা যেটা দিচ্ছে, ভারতে ওরা যদি নিয়ম করে যে এতগুলো টেকনিশিয়ান নিতেই হবে শুটিং করতে গেলে, আমাদের সেখানে আপনারা কেন, প্রযোজকরা যদি খুব জোরালোভাবে সেই দাবিটা করেন এবং সেই প্রোটেকশনটা দেন যে আমাদের এখান থেকেও এতগুলো টেকনিশিয়ান নিতে হবে, নাহলে শুটিং করা যাবে না, আপনারা কেন করছেন না? ধন্যবাদ দর্শকদের, আজকে জাতীয় চলচ্চিত্র দিবসের শুভেচ্ছা। আমি এইভাবে বলতে চাই যে আমাদের এক সময় ছিল যে একদম সম্পূর্ণ নিয়ম মেনেই পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের দুই বঙ্গেরই নিয়ম মেনে আমাদের চলচ্চিত্রের কাজ হতো। কিন্তু মাঝখানে প্রথম দুর্বলতা হচ্ছে যে সুযোগটা সৃষ্টি হয়েছে প্রডিউসার অ্যাসোসিয়েশনের দীর্ঘ 8 বছর কোনো নির্বাচন হচ্ছে না এবং সমিতিটা কার্যকর না, অকার্যকর, কমিটি নেই। এইটা একটা কারণ। এইটার দুর্বলতাতে এই সুযোগগুলো সৃষ্টি হচ্ছে এবং পাশাপাশি হচ্ছে যে আমাদের সাম্প্রতিক আমাদের একটি প্রতিষ্ঠান যিনি আমাদের কো প্রোডাকশনের নামে, আমাদের যৌথ প্রযোজনার নামে আমাদের সাথে আসলে একটা প্রতারণা করে যাচ্ছেন, সেইটাও একটা লক্ষণীয় বিষয় আমরা দেখতে পাচ্ছি যে একটি সংস্থা সেটা খুব সুকৌশলেই কলকাতার একটা লোকাল চলচ্চিত্রকে বাংলাদেশে এনে সেখানে বাংলাদেশের চলচ্চিত্র কো প্রোডাকশন হিসেবে চালাই দিচ্ছে। কিন্তু আসলেই একটা চালাকি করছে। চালাকিটা কিভাবে করছে? চালাকিটা করছে যে কোনো মতে আমাদের এখানে হয়তো বা 2 জন আর্টিস্টকে দিয়ে তারা 2 জায়গায় তাতে হয়তো 2-4টা সিকোয়েন্স করাচ্ছে, তারাও হয়তো বুঝছে না যেটা কোন ছবির কাজ করছে, কিভাবে কাজ করছে, তাদের হয়তো বলা হয়েছে একরকম, তারা সেভাবে শুটিং করিয়ে নিয়ে যখন ছবিটা রিলিজ হচ্ছে তখন দেখা যাচ্ছে যে এটা কো প্রোডাকশনের ছবি। এবং সেইখানে কো প্রোডাকশনের ছবি হলে সেখানে আমাদের পার্টিসিপেশন থাকতে হবে, আমাদের সব এই দেশের যে সাপোর্টগুলো থাকা দরকার সেগুলা সেখানে অনুপস্থিত। তাহলে এবং মাঝে মাঝে দেখা যায় যে আমরা নামগুলোও যে পাচ্ছি, ইন্ডিয়াতে ওই সিনেমাটা পশ্চিমবঙ্গে একদম লোকাল মুভি হিসেবে রিলিজ হচ্ছে, সেইম ছবি, সেখানে কিন্তু আমাদের বাংলাদেশের কোনো আর্টিস্ট টেকনিশিয়ান কাউরই নাম নেই। আর বাংলাদেশে যেটা রিলিজ হচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা কো প্রোডাকশন, এবং সেখানে যাদেরকে নাম দেওয়া হচ্ছে সেটাও আমরা সেই নামের আমরা আসলে কোনো কিছু খুঁজে পাই না। এইটা কিন্তু ঘটছে, আমি বলবো যে এটা কিন্তু ঘটছে আমাদের যে সংগঠনগুলো, চলচ্চিত্রের যে একটা হচ্ছে যে
এটা আপনারা নোটিস করতে পারছেন না, সরকারের নজরে আনলে নিশ্চয়ই সরকারের একটা নীতিমালা আছে কো প্রোডাকশনের, সেই নীতিমালা ভঙ্গ করে কেউ যদি কো প্রোডাকশনের নামে চালায় তাহলে সেটা তো ধরা যায়। আমাদের সংগঠনগুলো, চলচ্চিত্রের যে সংগঠনগুলো আমি বলবো, সেই সংগঠনগুলো যথেষ্ট জোরদার নয়। আপনি নিজেই বললেন প্রযোজক সমিতির ইলেকশন হয় না, আরেকটা বিষয় দেখেন, নিজেদের মধ্যে মতানৈক্য। আরেকটা বিষয় দেখেন যে এইটা আর্টিস্ট অ্যাসোসিয়েশন একটু সোচ্চার ছিল। তারা মাঝে মধ্যে দেখেছেন, নিউজে দেখেছেন যে তারা এই বিদেশি ছবি প্রতিরোধ করার জন্য ইন্ডিয়ান ছবি প্রতিরোধ কাফনের কাপড় গায়ে পড়ে তারা আন্দোলন করেছে। তারা হলে, যে সিনেমা হলে ইন্ডিয়ান ছবি চলছে সেই সিনেমা হলে আক্রমণ করছে, ভাঙচুর করছে। কিন্তু দেখা গেল যে সেই যারা, যে আর্টিস্টরা এগুলো করেছে প্রতিরোধ করার জন্য, তারাই যখন ইন্ডিয়ান ছবিতে চান্স পেয়েছে তখন ওই অ্যাসোসিয়েশনটা, আমি বিশেষ করে আর্টিস্ট অ্যাসোসিয়েশন, এবং সেখানে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে যে সেই সংগঠনের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি দুজনকেই সুকৌশলে ইন্ডিয়ান ছবিতে সুযোগ করে দেওয়া হয়েছে। এখন আর সেই জায়গাটা, তো আর্টিস্ট অ্যাসোসিয়েশনও সেই আন্দোলনটা এখন আর নাই, বা সেই প্রতিরোধটা নাই। এটাই হচ্ছে মানে আমাদের মানে দুঃখজনক যে আমরা আসলে খুব জাতীয় স্বার্থের চাইতে ব্যক্তিগত স্বার্থ অনেক বেশি দেখি, যেটা ভারতীয়রা কখনো ভারতীয় বা অন্যান্য বিদেশিরা কিন্তু দেখে না, তারা জাতীয় স্বার্থটাকে সবসময় বড় করে দেখে। যাই হোক, আমরা আবার আসবো আলোচনায়। আমি তপন কুমার ঘোষ আপনার কাছে যাব। একটা বিষয় আমি বলেছিলেন, সেটা আমি শুরুতে বলতে পারিনি, যে ওই আমাদের এখানে সিনেমা করার বিষয়ে অনেক সময় জটিলতা হয়, রেট কম বেশি প্রশ্নটা আসে। তো এখন কিন্তু আমরা পরিচালক সমিতি, প্রযোজক সমিতি এবং এই সংশ্লিষ্ট যারা আছেন তারা এই বিষয়টি আমাদের নজরে বারবার এনেছেন, এবং আমরা তাদের প্রতি সম্মান দেখিয়ে এবং সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে আমরা গত বছর কিন্তু আমরা রেট একবার কমিয়ে নির্ধারণ করেছিলাম। এরপরে আমরা আবার আমাদের কাছে এই ধরনের অনুরোধ আসে, যেটা আরো বাস্তবায়ন করা দরকার, আরো সময় উপযোগী করা দরকার, প্রতিযোগিতামূলক করা দরকার। তো সেইটা আমরা এখন আবার আমরা প্রস্তুত করেছি একটা প্রস্তাবনা। আগামী 5 তারিখে মিটিং আছে আমাদের, বোর্ড মিটিংয়ে পাশ করে নিতে হয় সব, তারা সর্বোচ্চ কর্তৃপক্ষ। তা ইনশাল্লাহ আমরা যেভাবে তৈরি করেছি, প্যাকেজ সিস্টেমে যাওয়ার একটা পদ্ধতি নিয়েছি আমরা, এবং রেটও আমরা আবার কমিয়েছি। তো সেক্ষেত্রে আমরা যে এই কাজটি করেছি এটা শুনেই আমাদের ওখানে অন্তত 7-8টা ছবি এন্ট্রি হয়ে গেছে, যে তারা এই সুবিধাটা নেবে। আমাদের এটা পাশ হওয়ার আগেই, বোর্ডে পাশ হওয়ার আগেই আমি ধারণা করছি যে 5 তারিখে বোর্ডে এটা পাশ হলে আরো অনেক ভালো আসবে। হ্যাঁ, আমি একটি প্রশ্ন আপনাকে করতে চাই। ধরেন আমাদের 57 সালে যদি এফডিসি প্রতিষ্ঠা হয়ে থাকে, তার আগেই কিন্তু আমাদের এখানে চলচ্চিত্র নির্মাণ শুরু হয়ে গেছে। মুখোমুখোশ 56 সালে রিলিজ হয়েছিল, তার 1 বছর পরেই এফডিসি প্রতিষ্ঠা, এবং এফডিসির প্রথম ছবি বলতে গেলে আসিয়া, ফতেহ লোহানীর। সেই হিসেবে কিন্তু এফডিসি 60 বছর পূর্ণ হলো এবছর। হ্যাঁ, পুরোপুরি 7 বছর না, 60 বছরে পা রাখলো। 7 বছর, 57 থেকে 2007, 60 বছর। তো এই 60 বছর পূর্তিটা আপনারা কি কোনো পরিকল্পনা আছে কিনা যে একটু ভালোভাবে উদযাপন করার? অ্যাবসলিউটলি, যেটা আপনি বললেন যে এই ধরনের বিশেষ বিশেষ সময়গুলি, দশকগুলি যখন আসে, তখন আমরা নিশ্চয়ই এটা আমাদের স্মরণ রাখার জন্য বিশেষ কিছু করতেও চাই আমরা। এবং আমি দর্শক শ্রোতা যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের বর্তমান যে সমস্ত পরিকল্পনাগুলি রয়েছে সেটা স্মরণীয় করে রাখার মতোই একটা আছে। যেমন মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ছিল ফিল্ম সিটি তৈরি করার। আমাদের যে কবিরপুরে জমি আছে সেখানে বঙ্গবন্ধু ফিল্ম সিটি তৈরি শুরু হয়েছে। আমরা প্রাথমিক পর্যায়ে কম টাকায় 20 কোটি টাকা দিয়ে ইনিশিয়ালি একটা ব্যবস্থা নেওয়া হয়েছে, যেটা প্রকল্পটা জুন মাসে শেষ হবে, কিছু শুটিং করা যাবে। প্রথম পর্যায়ে এটা 4টা পর্যায়ে করার একটা আছে। দ্বিতীয় পর্যায়ে হয়তো 1-150 কোটি টাকার প্রজেক্ট আমরা প্রস্তাবনা তৈরি করছি। তৃতীয় পর্যায়ে 300 কোটি টাকার মতো প্রজেক্ট হবে। চতুর্থ পর্যায়ে আরো বেশি হবে। তো এটা যদি আমরা করতে পারি তাহলে এটা অত্যন্ত সম্ভাবনার একটা বিষয়, আমাদের প্রত্যাশার একটা বিষয়। এবং এই যেটি বললেন যে 60 বছরকে স্মরণ করে রাখার মতো কিছু আছে কিনা, তো আমি মনে করি বঙ্গবন্ধু ফিল্ম সিটি শুরু হয়েছে, এটা 60 বছর পূর্তির কে স্মরণ রাখার মতো একটা বিষয় হবে আমাদের এফডিসির জন্য। তবে এফডিসির বিষয়ে আমি একটা কথা বলতে চাই, সেটি শুনতে খারাপ লাগবে। এফডিসির কিছু কর্মচারী আছে যারা আমাদের এফডিসির উন্নয়নকে বাধাগ্রস্ত করে, অকারণে অনেক বিষয়ে হস্তক্ষেপ করে এবং হয়রানি করে, যেটি কোনোভাবেই কাম্য নয়। এবং সবসময় একটু যাতে সহজে কিছু না হয়
এরকম আছে। এই ব্যাপারটা উনি যতদিন এমডি আছে আমার মনে হয় এটি ভালো করে দেখা দরকার। খালি বেশিরপত্র আনলেই হবে না, এখানে যেন এই দুর্নীতিমুক্ত একটা প্রশাসন গড়ে ওঠে। হ্যাঁ, তাহলে এফডিসি আগাতে পারবে। ধন্যবাদ। আমাদের সাথে একজন দর্শক টেলিফোনে আছে, আমরা একটু ফোনটা নিই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলামিন বলছি নওগাঁ থেকে। বলুন। আমি আজ থেকে 2 বছর আগের চলচ্চিত্র দিবসে আমি এফডিসি তে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। তো এফডিসি কে আমরা আমাদের বাংলা চলচ্চিত্রের তীর্থস্থানই বলতে পারি। সেখানে গিয়ে আমি কয়েকটি ফ্লোর দেখার আমার সৌভাগ্য হয়। আসলে সৌভাগ্য না দুর্ভাগ্য এটা আমি বলতে পারছি না। এত জরাজীর্ণ এবং এত নোংরা প্রতিটা ফ্লোরের ভিতরে আমি তখন চিন্তা করলাম, যদি আমাদের এফডিসির ফ্লোর গুলো এত নোংরা জরাজীর্ণ এবং শুটিং এর অনুপযোগী হয়, তাহলে আমাদের চলচ্চিত্রের তীর্থস্থানই যদি এমনটা অবস্থা হয়, তাহলে সরকার হল ডিজিটালাইজ করার কথা বলছে বা আর অন্যান্যরা বিশেষ করে। ধন্যবাদ, বোঝা গেছে আপনার প্রশ্নটা। এফডিসির ফ্লোর গুলো জরাজীর্ণ, বলুন কি বলবেন? আপনি খুশি হবেন এখন শুনে বা দেখে, যদি আসেন দেখে, যে এফডিসির যে আধুনিকায়ন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় যে রিনোভেশন ওয়ার্ক যেটা আমরা করেছি এখনো চলমান আছে, জুনের মধ্যে শেষ হয়ে যাবে। অনেক সৌন্দর্য বেড়েছে। আপনি আসুন, আপনাকে নিমন্ত্রণ, দেখে যান। ধন্যবাদ। মুশফিকুর রহমান গুলজার, আপনার কাছে আসবো। আজকেই জাতীয় চলচ্চিত্র দিবসে আমরা একটা উপহার পেয়েছি, সেটা হচ্ছে জাতীয় চলচ্চিত্র নীতিমালা, যেটি বহু আকাঙ্ক্ষিত ছিল, অনেকবার চেষ্টা করা হয়েছে কিন্তু প্রণয়ন হয়নি এটি। সেটি আজকে মন্ত্রিসভায় অনুমোদন হয়েছে এবং সেই নীতিমালা অনুযায়ী অনেক কিছু নীতিমালাতে আছে, ভালো ভালো কিছু কথা আছে। অ্যাটলিস্ট আমরা একটা নীতিমালা পেয়েছি। তারপরে আমরা হয়তো এই নীতিমালা যদি দেখা যায় যে ভবিষ্যতে সময়ের কারণে, সময়ের প্রয়োজনে যদি পরিবর্তন করতে হয়, সেটা করার সুযোগ থাকবেই। কিন্তু আমরা অনেকদিন পর একটা নীতিমালা পেয়েছি। আপনি কি বলবেন এই ব্যাপারে? হ্যাঁ, এই নীতিমালাটা আমরা অনেকবারই আলোচনা করেছি, অনেক সভায় উপস্থিত থেকেছি, আমাদের মতামত দিয়েছি, লিখিত আকারও দিয়েছি, সমিতিগতভাবে ব্যক্তিগতভাবে বলেছি। এখন কোন নীতিমালাটা অনুমোদন হয়েছে এটি এখনো আমার হাতে আসে নাই। আমরা যে সুপারিশগুলো দিয়েছি বা যে খসড়াটা আমাদের দেখানো হয়েছিল, আমরা সেভাবে আমাদের মতামত দিয়েছি। সেই মতামতের প্রতিফলন যদি থেকে থাকে আমরা অবশ্যই সেটাকে সাধুবাদ জানাই। হ্যাঁ, তো কাজে আমি শুধু এইটুকু বলবো যে নীতিমালাটা অবশ্যই হওয়া দরকার ছিল, আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। নীতিমালা একটা হলে হয় কি, আমরা অন্ধকারে হাত থেকে বাঁচি যে আমরা একটা কোন দিকে যাব। যেমন আমাদের একজন যারা চলচ্চিত্র নির্মাণ করে অনেকেই কিন্তু নীতিমালার নাই সামনে এবং সেন্সর কোড সম্পর্কেও অনেকে অবহিত থাকে না, ফলে একটা ছবি বানাইয়ে সেন্সরে আটকায় দেয়। এই যে আটকানো বা কাটিং দেওয়া, এই জিনিসগুলো নীতিমালাটা যদি ভালো করে তার জানা থাকে, তাহলে আমার মনে হয় সে আর এই ভুলটাও করবে না এবং তার বিড়ম্বনা বা তার প্রতিরোধের মুখে এবং সেন্সর বোর্ড খেয়াল খুশি মতো তাকে আটকাতে পারবে না। এটি একটি ব্যাপার, সে সেখানে আইনের আশ্রয় নিতে পারবে নীতিমালার আলোকে। তো এটি একটি আমাদের জন্য অবশ্যই, আমরা যারা চলচ্চিত্রে কাজ করি, চলচ্চিত্রের মানুষ, তাদের জন্য অবশ্যই শুভ লক্ষণ। তবে এই নীতিমালায় যেমন কিছু কিছু বিষয় আছে, যেমন একটা জায়গায় ছিল যে চলচ্চিত্র আমদানি এবং রপ্তানি। তো আমরা যেমন এখনো বলে আসছি, বিভিন্ন সভায় বলে আসছি, যেমন আমাদের এখানে ভারতীয় কিছু চলচ্চিত্র আমদানি করার একটা প্রচেষ্টা হচ্ছে এবং ইতিমধ্যে কিছু ছবি এবছরেই এসেছে। তো আমরা সেটা সবসময় বলে আসছি যে আমদানি যদি করতে হয়, তো এটা তো আর গায়ে মাখা সাবান না যে কেউ মাখলো কি মাখলো না। এটা চলচ্চিত্রটির সাথে একটি দেশের ঐতিহ্য, সংস্কৃতি সব জড়িত, রাজনৈতিক ঐতিহ্য জড়িত। তো এমনই চলচ্চিত্র আমদানি করা হোক যে চলচ্চিত্র আমাদের সমাজকে ক্ষতিগ্রস্ত করবে না, আমাদের চলচ্চিত্রকে ক্ষতিগ্রস্ত করবে না, আমাদের মূল্যবোধকে নষ্ট করবে না। তো সেই ক্ষেত্রে আমাদের একটা কমিটি করা হোক। সেই কমিটির মধ্যে আমাদের চলচ্চিত্রের মধ্যে যারা জানেন, যারা বোঝেন, তাদেরকে রাখা হোক। আর আপনারা মন্ত্রণালয় থেকে 2-4 জন থাকুন, তাহলে একটু পরীক্ষা করা হোক যে কোন চলচ্চিত্রটা আমরা আনছি। এটা আনার জন্য আদৌ কি বাণিজ্য মন্ত্রণালয় একটা চলচ্চিত্রকে ছাড় দিল, অনুমতি দিল, আর আমরা তথ্য মন্ত্রণালয় সেটাকে এনওসি দিয়ে দিলাম, চলচ্চিত্রটি চলে আসলো। কি চলচ্চিত্র আসলো? যেমন আমি বলতে পারি যে কিছু নয়, কেলোকিট্টু নামে একটা চলচ্চিত্র আসছিল। এই চলচ্চিত্র কোনোভাবেই আমাদের দেশে চলার মতো না, একেবারেই একটা পরক্রিয়া, একটা অস্থিরতা, একটা মানে যত রকম বাজে কিছু থাকা থেকে, এবং তার সংলাপগুলো অত্যন্ত অস্থির। কিন্তু আমাদের দেশের এই ছবি হলে কিন্তু আমরা সেন্সরে দিত না। হ্যাঁ, কিন্তু সেটা একটা প্রভাব করে, আমাদেরকে প্রভাবিত করে এই ছবিটা নিয়ে যাওয়া হয়েছে। আমি সেন্সর বোর্ডের সদস্য হিসেবে বলছি। তো কাজে এই দুর্নীতি না হয়।
আমদানি যদি করা হয় রপ্তানির জন্য ঠিক মতো হয়, আমাদের দেশের ভালো ভালো ছবি রপ্তানি হচ্ছে। আরেকটা বিষয় মোর্শেদ ভাই, আপনি তো দীর্ঘদিন আছেন, যেমন ভারতের লোকজন এইখানে তাদের ছবি চালানোর জন্য তাদের এম্বাসির লোকজন যেভাবে উঠে পড়ে লাগে, আমাদেরকে ফোনে কথা বলে, এভাবে প্রভাব খাটায়, কিন্তু আমাদের এম্বাসিগুলো কি করে? সারা পৃথিবীতে তো বাঙালি ভাষাভাষীর লোক এখন প্রচুর, সেখানে যদি একটু ছবি চালানোর ব্যবস্থা করে তাহলে তো আমাদের একটা বৈদেশিক মুদ্রা আসার পাশাপাশি আমাদের প্রযোজকরা আরো ছবি বানাতে উৎসাহিত হয়, এবং আমাদের বাঙালি কমিউনিটি যারা বিদেশে আছে তারা আমাদের দেশ দেখে, ছবি দেখে এই দেশের প্রতি তাদের মায়া, তাদের দায়বদ্ধতা এটিও তারা সংরক্ষণ করতে পারে। ধন্যবাদ। খোরশেদ আলম খসরু, আজকে একটি সেমিনার হয়েছিল এফডিসিতে, হয়ে গেল, যেটি চলচ্চিত্রের প্রদর্শন এবং পরিবেশন এবং প্রদর্শন সমস্যা নিয়ে, মূলত যে সমস্যাটা আসলে প্রকট চলচ্চিত্রের মূলে বলা যেতে পারে, সেটা নিয়ে যথেষ্ট ভালো আলোচনা হয়েছে, আপনি আলোচনা করেছেন। তো সেই পরিপ্রেক্ষিতে বলতে চাচ্ছি যে এই বিষয়টি যদি একটু বলেন, প্লাস আমরা দুটি ভালো সংবাদ আজকে আছে। একটি হচ্ছে আমাদের মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন যে জেলা শহরগুলোতে একটি করে কমপ্লেক্স হচ্ছে, তথ্য কমপ্লেক্স, যেখানে একটি করে সিনেপ্লেক্স থাকবে এবং সেখানে সিনেমা দেখানো হবে রেগুলার। এটা হলে তো একটা খুবই ভালো কথা। আর আরেকটি যেটা আমরা জানতে পারলাম যে 14 থেকে 15টি সিনেমা হলকে সরকার প্রাথমিকভাবে অনুদান দিয়ে সেগুলোকে আধুনিকায়ন, ডিজিটালাইজেশন করবে। এটিও একটি ভালো খবর। এই সব মিলিয়ে আপনি কি বলবেন? আমাদের স্বাধীনতা উত্তর 72-73 সালে আমাদের হলের সংখ্যা ছিল 340। সেই সংখ্যা 2000 সালে এসে 1999টা হলে, সরি 1399টি হল আমাদের তৈরি হলো, নির্মাণ হলো 2000 সালে। 2000 সালের পরে 2000 সাল থেকে 2016 পর্যন্ত আমাদের আবার 325টা হলে আমাদের চলে আসলো। বাকি 1000 প্লাস কতগুলো হল যেন বন্ধ হয়ে গেল এই কয়েক বছরই, 16 বছরই। তো এরকম একটা দৈন্য দশার মধ্যে আমাদের যেটা তথ্যমন্ত্রী বলেছেন যে 64টি জেলায় 68টা তথ্যকেন্দ্র হবে এবং 68টা তথ্যকেন্দ্রতেই একটি করে আমাদের জন্য সিনেপ্লেক্স করে দিবে। তো তখন এটা আমরা তো অবশ্যই আমাদের জন্য একটা সুখের খবর। 350 হল একটা হিসাবে আছে, কিন্তু বাস্তবে হল চালু আছে এখন 200-250 হল এর, আর বাকিগুলো অকেশনালি আপনার চলে, সেগুলা বিভিন্ন ফেস্টিভ্যালে ওপেন করে আবার বন্ধ করে দেয়। তাহলে তার মধ্যে আমরা 68টা হল পেলে, আমাদের সিনেপ্লেক্স পেলে আমাদের জন্য এই সময় আমাদের এটা অনেক বড় একটা পাওয়া। আর পাশাপাশি যে 15টা হলের সেটা যদি দেওয়া শুরু হয়, আমরা বলছি তো যে আমরা এখন এফডিসিতে কাজ করছি বা আমাদের দেশে আমরা পোস্ট প্রোডাকশনটা সম্পূর্ণ 100% ডিজিটালে কাজ করছি, কিন্তু আমরা যখন প্রজেকশনে যাচ্ছি তখনই সেটা অ্যানালগে আমরা প্রজেকশন করছি। কারণ হচ্ছে যে আমাদের এই হলগুলোতে 35-এর সময় যা যা ছিল আমাদের সেই সাউন্ড সিস্টেম, মনোটনো সব এগুলো দিয়েই আমরা একটা এইচডি একটা প্রজেক্টরের সাথে কানেকশন করে আমরা দেখাচ্ছি। তাতে আমাদের ইমেজ ফেটে যাচ্ছে, আমাদের ছবিটা ঘোলা দেখা যাচ্ছে, ছবি ফাটা ফাটা ছবি। আমরা আসলে ডিজিটাল যেটা একটা পশম দেখা যাবে, একটা পিন যদি পরে ফ্লোর পিনটা দেখা যাবে, সেটা যদি আমাদের মানে রিয়েল ডিজিটাল হয়, সেগুলো আমরা কিছু আমরা যা শুট করছি তাই পাচ্ছি না। তাহলে এই যে আমাদের আমরা যে আসলেই এই যে সিস্টেমটা, এইটা যদি আমরা ডেভেলপ না করি তাহলে তো আমরা ডিজিটালের সুবিধা বা আমরা দর্শকদের আমরা হলে টানতে পারবো না। আমাদের এই জন্যই দরকার যে সরকার যে উদ্যোগ নিয়েছে, আমরা হল মালিকদের অনেক বলেছি, অনেক মিটিং করেছি, তারা আসলেই কখনোই এটা ওনারা করতে চাননি। এবং 35 অত্যন্ত পরিতাপের বিষয় যে 35 বন্ধ হয়ে যাওয়ার পরে প্রত্যেকটা হলে কিন্তু দুইটা মেশিন থাকতো, 35-এর প্রজেক্টর মেশিন থাকতো। একটা কোনো রকমের সমস্যা হলে, প্রবলেম হলে সাথে সাথে একটা স্ট্যান্ড বাই থাকতো। আর এনারা এই ডিজিটালের নামে আমাদের যে ই সিনেমা ইলেকট্রনিক প্রজেক্টর চালাচ্ছি, সেটা সম্পূর্ণ আমাদের প্রডিউসারের উপর নির্ভর করছেন, ভাড়া দিতে হয়, আমাদের ভাড়া দিতে হচ্ছে। আমার একটা হলে যদি আমার মেশিন না থাকে, প্রজেক্টর না থাকে, পর্দা না থাকে, আমার সাউন্ড সিস্টেম, সেটা তো হল না, সেটা তো একটা গুদাম ঘর। তাহলে আমি আমার প্রোডাক্ট বিক্রি করে, আমি মেশিন নিয়ে চালিয়ে, আমি সবকিছু করে আমি ওনাকে টাকা দিয়ে আসছি, আমি সমস্ত কিছু কামাই করে, আমি ব্যবসা করে ওনাকে এমনি এমনি দিয়ে আসছি, এটা হতে পারে না। তো সরকার
যেটা উদ্যোগ নিয়েছে, আমি অবশ্যই সরকারকে সাধুবাদ জানাই যে আমাদের এই 68টা সিনেপ্লেক্সের পরেও যে 15টা করে এটা শুরু হলে পরে আমাদেরও দাবি থাকবে সরকারের কাছে যে একটা পূর্ণাঙ্গ যেন ডিজিটাল হয়। বিষয়টা হচ্ছে যে আবার এরকম দেওয়ার জন্য, দেখানোর জন্য সরকারের পক্ষে অনুদান দিয়ে খুব বেশি হল করা যাবে না। এটা একটা আইডিয়াল যে কয়টা হবে, কিন্তু যে কয়টা হবে সেই কয়টার জন্য একটা মডেল সরকার যদি একটা নীতি করে দেয় যে আগামী 2 বছরের মধ্যে সব হলকে ডিজিটাল করতে হবে, এবং তার জন্য সরকার যদি প্রণোদনা হিসেবে সহজ শর্ত ঋণ দেয়, প্রণোদনা হিসেবে সহজ শর্ত ঋণ দিতে হবে, এবং সরকার একটা গাইডলাইন দিয়ে দিতে হবে। অর্থ মন্ত্রণালয় যে অনাপত্তি দিয়েছে ওটা কিন্তু আপনি যেটা বলছেন সেইটাই, যে বেসরকারি প্রেক্ষাগৃহগুলি আধুনিকায়ন, সম্প্রসারণ, ডিজিটাল করার জন্য একটা নীতিমালা প্রস্তুত করতে ওনারা অনাপত্তি দিয়েছে। সেটাই, সরকারের একটা গাইডলাইনও দিয়ে দিতে হবে, তাদের একটা স্পেসিফিকেশন দিয়ে দিতে হবে যে এই স্পেসিফিকেশন হইতে হবে, না হলে হলের লাইসেন্স ক্যান্সেল হবে। সরকারকে একটু হার্ডলাইনে যেতে হবে। আমাদের সাথে আরেকজন দর্শক আছে ফোনে, আমরা একটু ফোনটা নেই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আশরাফ হোসেন খোকন, দাউদকান্দি থেকে বলছি, কুমিল্লা। বলুন। তা আমরা দীর্ঘদিন যাবৎ শুধু আলোচনা শুনতেছি যে সম্ভাবনা সংকট চলচ্চিত্রের। তা আমরা এই আলোচনাগুলো শুনতেছি এবং বিভিন্ন সময়, যেমন খসরু আছেন এখানে আমার বন্ধু, খসরু ভালো আছেন? হ্যাঁ, আমি খোকন বলছি আর কি। আমার প্রশ্নটা হলো যে আমরা সরকার থেকে আমরা ডিজিটালাইজ হল করতেছি, ডিজিটালাইজ বা আমাদের স্টুডিও করতে চাচ্ছি, সবকিছু ঠিক আছে। আমরা কি সেই আগের মতন সাবানা কবরী যে ছবিগুলি দেখার জন্য ছুটে যাইতাম আমরা হলে? হ্যাঁ, আমরা কি আপনার কাছ থেকে খসরু ভাই যদি এই চলচ্চিত্র বিষয় নিয়ে বিভিন্ন ফোরামে বিভিন্ন জায়গায় আমি আলোচনা করতে শুনছি, আমি নিজেও দেখছি আলোচনা করতেছি, কিন্তু ছবির মানটা যদি আমরা ডিজিটাল হলের সাথে যদি ছবির মানটা যদি আমরা সাধারণ পাবলিককে টানার মতন যদি আমরা ব্যবস্থা না করতে পারি, কাহিনী না আনতে পারি, তাহলে আমাদের ডিজিটাল পদ্ধতিতে যে লাভ কি হবে? ধন্যবাদ, বোঝা গেছে। উনি বলছেন যে শুধু প্রযুক্তি দিয়েই তো হবে না, যদিও প্রযুক্তি একটা খুবই বড় বিষয়, কারণ চলচ্চিত্র তো প্রযুক্তি নির্ভর শিল্প, এবং আজকাল কিন্তু আমরা খোলা বিশ্বের কারণে আমরা সব রকম কিছু দেখার সুযোগ, আমরা একেবারে লেটেস্ট প্রযুক্তির ছবিও দেখার সুযোগ হচ্ছে। সুতরাং আমাদের দর্শককে আমাদের ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই এখন আর প্রযুক্তি দিয়ে। কিন্তু যেই কথাটা উনি বলেছেন যে কন্টেন্ট, চলচ্চিত্র যদি ভালো না হয়, গল্প যদি ভালো না থাকে, এবং চলচ্চিত্রটার মান যদি সেরকম না হয়, তাহলে প্রযুক্তি দিয়ে আপনি কি করবেন? সেটাই বলেন, উত্তরটা দেন। ধন্যবাদ আশরাফ খোকন। আমি এই অর্থে আমি বলবো যে এই কথার প্রেক্ষিতে আমি গুলজার ভাই আছেন, গুলজার ভাই হচ্ছেন ডিরেক্টর অ্যাসোসিয়েশনের, উনি আমাদের সম্মানিত সভাপতি। আমরা হচ্ছে যে আমরা এখনকার ডিরেক্টররা যে অবস্থানে আছি, আমরা কিন্তু এই যে দেখছি যে আমরা অনেকদিন ধরেই দেখছি যে আমরা একটা গল্প আসলে কি করছি, আমরা তামিল গল্প নিয়ে আমরা একটা ফর্মুলার মধ্যে সিনেমা বানাচ্ছি। আমাদের একটা সিনেমায় তামিল গল্প দেখছি, দেখে সেখান থেকে 6টা গান থাকবে, ফাইট থাকবে, কিছু কিছু ধনী গরিবের সেন্টিমেন্ট থাকবে, একটা সিনেমা। যে এই সবগুলো ছবি এই একই একই আদলে তৈরি হচ্ছে, একটা ফর্মুলার মধ্যে তৈরি। সেটা হলে তো হবে না, সেইটা থেকে আমাদের বেরোয় আসতে হবে। সেইটার থেকে বেরোয় আসতে হলে একজন প্রযোজক, তার অনেক মাথায় গল্প থাকে, থাকে, কিন্তু তার উদ্দেশ্যটাই থাকে হচ্ছে ব্যবসা। আমরা যারা প্রডিউসার, আমাদের উদ্দেশ্যটাই যে আমাদের একটা ব্যবসা হবে, কিন্তু আমাদের এই মোটিভেশনটা কিন্তু ডিরেক্টর করতে পারে। ডিরেক্টর কিন্তু আমাদেরকে বোঝাতে পারে যে আমরা একটা মৌলিক গল্প থেকেও কিন্তু আপনার ব্যবসা সফল ছবি হতে পারে। ধন্যবাদ। আমি ডিরেক্টরের কাছে আসবো, কিন্তু প্রযোজকরা তো নিশ্চয়ই বোঝা উচিত যে এতে করে ব্যবসা হচ্ছে না, ছবি মার খাচ্ছে। আজকে আমরা শুনলাম যে গত 4 বছরে মাত্র 17টা ছবি মোটামুটি ব্যবসা সফল হয়েছে, বাকিগুলো সব ফ্লপ, পুঁজি ফেরত আনতে পারেনি। খুব ভীষণভাবে লক্ষণীয় বিষয়, সাহিত্য নির্ভর ছবি আর নেই, হচ্ছে না। এটি তো আছেই। পরিচালক যারা সৃষ্টিশীল মানুষ, আমি পরিচালক সমিতির সভাপতির কাছে আসবো। গুলজার ভাই, আপনি বলেন যে আপনারা আসলে পরিচালক সমিতি দীর্ঘদিন যাবত আছে, কাজ করছে, কিন্তু আমরা কি তাদের কখনো সৃষ্টিশীলতার বিকাশে কোনো অবদান রাখতে দেখছি? আচ্ছা, এটি একটি এই সময় একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা কেন আজ এই অবস্থায় আসছি? আমাদের মেধার কেন সমস্যা হলো, কিংবা ভালো চলচ্চিত্র কেন নির্মিত হলো না? এটির একটি ব্যাকগ্রাউন্ড আছে। আমরা যখন প্রথম দিকে, যখন 90-এর শেষের দিকে এসে বা 90 দশকের একদম মাঝামাঝি থেকেই বলতে পারি যে ভিডিও পাইরেসিটা শুরু হয়ে গেল।
অ্যাকচুয়ালি। এবং তখন এমন হয়েছে যে যারা তখনও কিন্তু আমাদের এখানে প্রফেশনাল, আমি বলবো দুই অর্থে, যারা চলচ্চিত্র ব্যবসার উপরে নির্ভরশীল ছিলেন তারা একের পর এক লোকসান করতে থাকলেন এবং খুব প্রতিষ্ঠিত, আমি নাম বলতে পারি যেমন সানফ্লাওয়ার সংক্ষেপে মুভিজ, বলতে আমাদের হ্যাঁ সময় এরকম শেষ হয়ে এরকম প্রতিষ্ঠানগুলো লোকসান দিতে তারা বিদায় হয়ে চলে গেলেন। বিদায় হয়ে চলে যাওয়ার পরে হলো কি, সেই সাথে সাথে যারা ভালো ছবি বানাতেন সেই ভালো ছবির পরিচালকগুলো বিদায় হয়ে গেলেন। এবং তারা এরপরে যেটা আসলো সেটি হলো যে ডিজিটাল ফরম্যাট। এখন যারা আমাদের প্রতিষ্ঠিত পরিচালক ছিলেন ওনারা ডিজিটাল সিস্টেমটা রপ্ত করতে পারলেন না বা ওনারা এটাকে স্বীকারই করলেন না। যেমন আমার শ্রদ্ধেয় পরিচালক আমজাদ হোসেনকে বলতে পারি, উনি এখনো মনে করেন ডিজিটাল ফিল্ম না। হ্যাঁ, তো এই যে একটা গ্যাপ হয়ে গেল মোর্শেদ ভাই, মাঝখানে একটা গ্যাপের পরে এখন যারা তরুণরা আসছে এরা কিন্তু সত্যিকার অর্থে অভিভাবকত্ব পেল না এবং যে শিক্ষার যেটা ধারাবাহিকতা সেটা থেকে বঞ্চিত হইল। ফলে হলো কি, এই যে আমাদের চলচ্চিত্রের গল্পের ধারাবাহিকতা নষ্ট হয়ে গেল। এখন এরা ওই বিদেশি ছবি দেখে, যে ছবির আদৌ কোনো আমাদের বাঙালিপনার সাথে মিল নাই, সংস্কৃতিতে মিল নাই, মনে করে কিছু একটা করে ফেলবো, কিন্তু আসলে সেটা হচ্ছে না অধিকাংশ ক্ষেত্রে। ধন্যবাদ। কিন্তু আমি বলবো যে তারপরও কিন্তু আজকেই আমাদের ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন যে প্রবন্ধ উপস্থাপন করেছেন সেখানে বলছিলেন যে গত 4 বছরে 97 জন নতুন পরিচালক হ্যাঁ, ওটাই। আত্মপ্রকাশ করেছেন এবং এই নতুনরাই কিন্তু আমাদের নতুন সম্ভাবনা দেখাচ্ছে। এই নতুনদের ছবি কিন্তু ভালো চলছে, ব্যবসাও করছে এবং বিদেশ থেকে পুরস্কারও নিয়ে আসছে। কিন্তু তো এরাই কিন্তু আমাদের মানে না, সম্ভাবনার সংখ্যা জায়গা। কিন্তু খুব বেশি না। আমি বলতে চাচ্ছি হ্যাঁ। না, ঠিক আছে অল্প, বাট হ্যাঁ। তারপরও সম্ভাবনার জায়গা সেটাই। আপনারা এই যে নতুন একটা প্রযুক্তি বা নতুন পরিচালকদের প্রশিক্ষিত করার জন্য মানে কি করছেন পরিচালক সমিতি? আচ্ছা, এটি হলো যে আমরা এর আগে যেমন একটা মানে ডিজিটাল সিনেমা নির্মাণের উপর একটা আমরা ওয়ার্কশপ করি। সেই ওয়ার্কশপে আমরা বাংলাদেশে যারা একটু ছিলেন, যারা এটা নিয়ে ক্যামেরা এডিটিং বা শব্দ সব বিষয়ে জাজ, তাদেরকে নিয়ে আমরা সেমিনারটা করি। ওনারা আমাদেরকে সেমিনারে বক্তব্য রাখেন, এটা আমরা অনেকটা করি। এখন আমরা যেটা দেখেছি যে তরুণরা এখন এটা নির্মাণ করছে বা নির্মাণ করতে আসছে, এই যে একেবারেই তরুণ, তারাই নিজেরাই প্রযোজক নিয়ে আসেন, ছবি বানান, এবং আমরা যখন তাদেরকে সদস্যপদ দিই পরিচালক সমিতিতে তখন আমরা দেখি যে এরা মোটামুটি একটা জ্ঞান নিয়ে এসেছে এবং সেটা তাদের স্বপ্রণোদনায়। এবং ইতিমধ্যে যেমন ইনস্টিটিউটের কিছু ছেলেরা আসছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কিছু ছেলেরা আসছে, তারা শিখে আসছে, তারা স্বপ্ন নিয়ে আসছে। কিন্তু আমার কথা মোর্শেদ ভাই একটাই, এদের ছবিরও এই প্রডিউসাররা তখনই এটি দ্বিতীয়বার বানাবে যদি তার পুঁজিটা সেইখানটাই হচ্ছে আমাদের। ধন্যবাদ। আমাদের সময় খুব কম। আমি তপন কুমার ঘোষ আপনার কাছে আসব। আমরা একটা শুনছিলাম যে এফডিসির সামনের জায়গাটায় একটা কমপ্লেক্স হবে এবং সেখানে কিছু মাল্টিপ্লেক্স হবে। এটার কতটুকু কি অগ্রগতি? এটা আমি মনে করি এটা একটা সম্ভাবনা এবং প্রত্যাশার জায়গা। আমরা এই ধরনের একটা প্রকল্প প্রস্তাব তৈরি করেছি, মন্ত্রণালয়ে দাখিল করেছি। মন্ত্রণালয় থেকে সরকারি প্ল্যানিং কমিশনে গিয়েছে, সেখানে সবুজ পাতায় উঠেছে। এটা আমাদের কনসালটেন্ট নিয়োগ করে সার্বিক এটা আমরা প্রস্তুত করেছি প্রস্তাবনা, এবং 15 থেকে 17 তলা পর্যন্ত করা যাবে। সেটা একটা সাংস্কৃতিক হাব হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মন্ত্রী, মাননীয় সচিব প্রত্যেকেরই একই দৃষ্টিভঙ্গি যে ওখানে সিনেপ্লেক্স থাকবে, ওখানে নাট্যশালা থাকবে, ওখানে নাট্যমঞ্চ থাকবে, ওখানে থিয়েটার থাকবে, ওখানে যারা আমাদের সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনীষী যারা আছেন তারা যেন ওখানে আড্ডা দিতে পারে, সেরকম একটা ব্যবস্থা যেন থাকে। এটা মোটামুটি পরিকল্পনা কমিশনে আছে। কনসালটেন্টদের যে প্রস্তাবনা সেই আলোকে ডিপিপি তৈরির কাজ শুরু হয়েছে। সম্ভাবনার জায়গা দেখি, প্রত্যাশার জায়গা দেখি। ধন্যবাদ। আমি আমাদের সময় একেবারেই শেষ প্রায়। আমি শেষ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই, তিনজনের কাছে প্রশ্নগুলো রাখবো। সেটি হচ্ছে এই যে বিদেশে আমাদের চলচ্চিত্রের কিন্তু একটা বড় বাজার হতে পারে এবং সেটি বিদেশে অনেক প্রবাসী বাঙালিরা আছেন, তাদের কাছে আমাদের চলচ্চিত্রগুলো নিয়ে যেতে পারি। ভারতের ছবিটা একটা বিশাল বাজার তৈরি করেছে বিদেশে, কিন্তু আমরা নিয়ে যেতে পারছি না। এই ক্ষেত্রে একটু সংগঠিত উদ্যোগ দরকার। সেটা প্রযোজক সমিতি এই উদ্যোগটা নিতে পারে এবং সরকার যৌথভাবে এই উদ্যোগটা নিতে পারে। এই ব্যাপারে আপনারা কি বলবেন? প্রযোজক সমিতি অবশ্যই উদ্যোগ নিতে পারে এবং আমরা বিগত দিনে এই উদ্যোগের জন্য আমরা অনেক পদক্ষেপও গ্রহণ করেছিলাম। অত্যন্ত দুঃখের বিষয় যে আমি আগেও বলেছি যে আমাদের সমিতির ইনঅ্যাক্টিভ হওয়ার কারণে আমরা এটা আসলে অনেকটা পিছিয়েছি। কিন্তু
পাশাপাশি দেখেন যে কিছুক্ষণ আগেও একটা কথা হয়েছিল প্রথমেই যে ইন্ডিয়ান হাই কমিশন আমাদের এই বাংলাদেশে তাদের ছবি, তাদের শুটিং, তাদের সমস্ত কিছু ঢুকানোর জন্য কিভাবে তারা মরিয়া হয়ে লেগে থাকে, বাট আমাদের কোনো হাই কমিশন বা আমাদের যারা আছেন আমাদের দেশীয় অ্যাম্বাসেডর তারা কখনোই এই ব্যাপারে উদ্যোগ নেয় না। একটা জিনিস দেখবেন যে আমাদের তো 16 কোটি জনগণ, কিন্তু বাংলা ভাষাভাষী আছে 37 কোটি। এই 37 কোটি জনগণের কাছে যদি আমরা একটা আমাদের বাংলা চলচ্চিত্র পৌঁছায় দিতে পারি, এখান থেকে আমাদের বিশাল একটা সম্ভাবনা এবং প্রত্যাশা থাকে। তপন কুমার ঘোষ, আপনি কি বলবেন এই ব্যাপারে? সরকারের কি কোনো উদ্যোগ থাকতে পারে? হ্যাঁ, অবশ্যই আমি বিশ্বাস করি যে সরকারি উদ্যোগ গ্রহণ করা যেতে পারে। এবং খসরু ভাই যেটা বললেন যে আমাদের যে বিদেশে যারা আমাদের প্রতিনিধিত্ব করছেন তাদের কাছ থেকে, আমি মনে করি তাদের সাথে আমাদেরও একটা লিঙ্কেজ থাকা দরকার। আমাদেরও পার্সু করা দরকার, তাদেরকে জানানো দরকার যে আমরা এটা করছি, এটা আমরা বিদেশে বাঙালি জনগোষ্ঠী যারা আছে তাদের সামনে নিয়ে যেতে চাই, আমাদেরকে এই বিষয়ে সহায়তা করুন। তো এই ধরনের উদ্যোগ যদি আমাদের তরফ থেকেও থাকে, প্রযোজকদের তরফ থেকেও থাকে, তাহলে এই যে গ্যাপটা আছে এটা থাকবে না এবং আমরা যেটা চাই সেটা সম্ভব। ধন্যবাদ। যেমন আমরা আমাদের এখানে যেমন ছাত্র জীবন থেকে দেখে আসছি ঢাকা শহরে যে বিভিন্ন কালচারাল সেন্টার, আসান কালচারাল সেন্টারে গিয়ে একসময় আমরা ছবি দেখছি, ফ্রান্সতে আলিয়া ফ্রান্সে গিয়ে দেখেছি, ইন্ডিয়ান হাই কমিশনের কালচারাল সেন্টারে গিয়ে সিনেমা দেখেছি। কিন্তু আমাদের চলচ্চিত্র বিদেশে আমাদের অ্যাম্বাসেডর তো উচিত এরকম অডিটোরিয়াম ভাড়া নিয়ে আমাদের চলচ্চিত্র দেখানো, আমাদের সংস্কৃতিকে প্রমোট করা। সেটা যদি করে অবশ্যই আমরা সেখানে ছবি পাঠাবো। ধন্যবাদ। আপনার আমাদের সময় শেষ। ধন্যবাদ। আশা করব সবকিছুই হবে। আমরা আশা দিয়ে শেষ করতে চাই। আজকে জাতীয় চলচ্চিত্র দিবসে আমরা আশাবাদী হতে চাই যে সকল প্রতিবন্ধকতা কাটিয়ে আমাদের চলচ্চিত্র সামনের দিকে এগিয়ে যাবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।